শুরুতেই গল্পের ফিমেল লিডকে দেখা যায় যার নাম পেং। পেং একজন ইংলিশ টিউটার হিসেবে একটা কোচিং চালায়, যার কাছে বাচ্চা থেকে বুড়ো সবাই ইংরেজি শেখার জন্য আসে। আর পেং সে টিউটর হিসেবে একদম এক নাম্বার। সে খুব সুন্দর করেই তার সমস্ত স্টুডেন্টদের ইংরেজি শেখায়। সেদিন ক্লাস শেষ হয়ে গেলে পেং যখন বেরোয়, ওর সঙ্গে কায়া নামের একটা জাপানিজ মেয়ে দেখা করতে আসে। কায়া কিছুদিন আগে পেংয়ের কাছে ইংরেজি শিখছিল, আর এখন ও অ্যাব্রডে চান্স পেয়ে গেছে, আর সেটাই ও আজকে জানাচ্ছে পেংকে। এটা শুনে পেং খুব খুশি হয়ে যায় যে পেংয়ের কাছে ইংরেজি শিখে কায়া ইন্টারভিউ পাশ করে গেছে। কায়া জানায় এখানে যে 6 মাস ছিল তার মধ্যে থাইল্যান্ডের একটা ছেলের সঙ্গে ওর প্রেম হয়ে গিয়েছিল, কিন্তু এখন ও এই রিলেশনশিপটা রাখতে চাইছে না, আর এমনিতেই ও বিদেশে চলে যাচ্ছে। তাছাড়া ওদের দুজনের ভাষাও আলাদা, ওরা দুজন একে অপরের সঙ্গে ভালো করে সেইভাবে কথাও বলতে পারতো না। এই জন্য এখন পেংকেই হেল্প করতে হবে ওদের দুজনে ব্রেকআপ করানোর জন্য। প্রথমে পেং এতে কিছুতেই রাজি হয় না, কিন্তু কায়া তখন একটা বিদেশি ব্র্যান্ডের ব্যাগ দেখিয়ে লোভ দেখায়, আর ওটা দেখার পরে খুব লোভ হয়ে যায় পেংয়ের, আর ওর সাথে সাথে হেল্প করবে বলে রাজি হয়ে যায়। পরের দিন পেংকে একটা কফি শপে দেখা যায়, ও সেই সময় কফি কিনতে এসেছিল। আর ও যখন সোয়েটারটা পরতে লাগছিল তখন ও হাতটা এমন করে পেছনে সরায় যে পেছনে লাইনে যে দাঁড়িয়েছিল তার মুখের ভেতর স্ট্র ঢুকে যায়। আর এটাই হচ্ছে আমাদের গল্পের মেইন লিড, যার নাম জিম। জিমকে দেখে পেং খুব অবাক হয়ে গেলে জিম পেংকে উল্টোপাল্টা বলতে থাকে, কারণ তার জন্য এরকম স্ট্র মুখে ঢুকে গিয়েছিল। পেং বলে, তোমার নাম কি জিম? কায়ার গার্লফ্রেন্ড তুমি? এরপরে জিম আর পেং একসঙ্গে বসে, কারণ কায়া পেংয়ের থেকে হেল্প চেয়েছিল যাতে পেং কায়া আর জিমের মধ্যে ব্রেকআপ করিয়ে দিতে পারে। পেং বলে যে তোমার জন্য কায়া একটা ভয়েস রেকর্ড পাঠিয়েছে, সেটা আমি তোমাকে শোনাচ্ছি ট্রান্সলেট করে। কারণটা হচ্ছে জিম না তো ইংরেজি বলতে পারে আর না তো বুঝতে পারে। সেই ভয়েস রেকর্ডারে কায়া এটাই বলে যে আমি তোমার সঙ্গে ব্রেকআপ চাই, কারণ আমাদের দুজনের মধ্যে অনেক তফাৎ, সেই জন্য আমরা কখনো এক হতে পারবো না। আর এই সমস্ত কথাগুলো পেং সেই সময় থাই ভাষাতে ট্রান্সলেট করে বলছিল জিমকে। কায়া সেই ভয়েস নোটে আরও বলে যে আমি বিদেশে চলে যাচ্ছি, তাই তোমার সঙ্গে আমার আর কোনোদিনও দেখাও হবে না, আর সেই জন্যই আমাদের এখানেই ব্রেকআপ করে নেওয়া ভালো। এসব শুনে জিমের মাথা খুব গরম হয়ে যায় আর জিজ্ঞাসা করে, তুমি কায়াকে ইংরেজি শিখিয়েছো তাই না? পেং খুব ভয়ে ভয়ে বলে যে হ্যাঁ। জিম বলে, তাহলে সব দোষ তোমার। জিম আর কিছু না বলে ওখান থেকে উঠে চলে যায়, কিন্তু বাইরে গিয়ে পেংয়ের দিকে খুব রাগ রাগ চোখ দিয়ে তাকিয়ে থাকে, যেটা দেখে পেং খুবই ভয় পেয়ে যায় আর অবাক হয়ে যায়। সেদিন রাত হয়ে গেলে পেং যখন নিজের কোচিং সেন্টারটা লক করে বেরোচ্ছিল, ও দেখতে পায় ওখানে ওর যতগুলো পোস্টার ছিল সেই সমস্ত পোস্টার কেউ নষ্ট করে দিয়েছে। এই সমস্ত কিছু দেখে পেং তো ভীষণ ভয় পেয়ে যায়, আর এদিকে সেই কোচিং সেন্টারটা রাত হয়ে গেছে বলে সেখানেও কেউ ছিল না। তারপরে ও পার্কিং লটে চলে আসে, কারণ এখানে ওর গাড়িটা পার্ক করা ছিল। এই সময় ও দেখতে পায় বাইক নিয়ে কেউ ওর দিকেই এগিয়ে আসছে, যেটা দেখে পেং খুব ভয় পেয়ে যায় আর ওখান থেকে তাড়াতাড়ি করে ছুটতে থাকে। আর সেই সময় জিম নিজের বাইকটাকে নিয়ে একদম পেংয়ের সামনে চলে আসে, আর বোঝা যায় তখন বাইকটা চালাচ্ছিল জিম। জিমকে এরকম আচরণ করতে দেখে পেং তো জিমকে প্রচণ্ড ভয় পেতে শুরু করেছে। জিম বলে, তুমি কায়াকে ইংরেজি শিখিয়েছো, আর সেই ইংরেজি শিখে কায়া এখন বিদেশে চাকরি করতে চলে যাচ্ছে। তোমার জন্যই কায়া আর আমার মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। পেং বলে, ও আমার কাছে ইংরেজি শিখতে এসেছিল, আমি ওকে কেন শেখাবো না? কিন্তু জিম কিছুই মানতে চায় না আর পেংকেই দোষী করতে থাকে। পেং বলে যে তুমি যেরকম কায়াকে ইংরেজি শিখিয়েছো, এবার তোমাকেও আমায় ইংরেজি শেখাতে হবে, যাতে আমি কায়ার সঙ্গে ইংরেজিতে কথা বলতে পারি। আর পেং সেও তাড়াতাড়ি করে রাজি হয়ে যায়, কারণ এরকম অদ্ভুত আচরণ দেখে যে কেউ ভয় পাবে। জিম তখন একটা টাকার বান্ডিল ব্যাগের ভেতর ঢুকিয়ে দেয় আর বলে, এটা হচ্ছে আমাকে ইংরেজি শেখানোর ফিস। পেং বলে, তুমি যদি আমাকে ইংরেজি না শেখাও তাহলে এই টাকাটা আমাকে ফেরত দিতে হবে না, কিন্তু অন্য কিছু ফেরত নেব আমি। এটা শুনে পেং তখন আরো বেশি করে ভয় পেয়ে যায়, আর জিম কিছু না বলে ওখান থেকে বাইক নিয়ে চলে যায়। রাত হয়ে গেলে জিমকে দেখা যায় ও তখন একটা স্কাল্পচার বানাচ্ছিল, আর সেই সময় ওর বন্ধু টুই ওখানে চলে আসে। টুই আর জিম দুজন মিলে একটা বাড়ি শেয়ার করে থাকে। এই টুই ভীষণ ফানি একটা মানুষ, তবে এই টুই সব থেকে ভালো বন্ধু জিমের। পরের দিন জিম একটা কফি শপে চলে আসে, আর সেখানে অনেকক্ষণ আগে থেকেই অপেক্ষা করছিল পেং, কারণ আজ থেকেই ইংরেজি শেখানোর সেশন শুরু হচ্ছে। পেং সেই সময় ইংরেজিতে ফরফর করে বলতে লাগলে জিম তো সেটার কিছুই বুঝতে পারে না। পেং যখন এবিসিডি শেখানো শুরু করে তখন সেটাও ঠিকঠাক করে বলতে পারছিল না জিম, সেই জন্য খুব রাগ হচ্ছিল পেংয়ের যে এত বড় একটা ছেলে হয়ে সামান্য এখনো এবিসিডিটুকুও বলতে পারে না, কারণ স্কুলে তো এগুলো সবারই শেখায়। সেদিনকার মতো সেশন শেষ হয়ে যায় আর জিম সেই কফি শপ থেকে বেরিয়ে পড়ে। এরপর পার্কিং লটে যখন বাইকটা নিয়ে জিম বেরোচ্ছিল তখন ওর দেখা হয়ে যায় পেংয়ের সঙ্গে। জিম বলে, তুমি হেঁটে যাচ্ছ কেন?
পেং বলে তোমাকে ইংলিশ শেখাতে গিয়ে আমার এতটাই বেশি দেরি হয়ে গেছে যে সমস্ত লিফট বন্ধ হয়ে গেছে। কথাটা বলেই পেং ওখান থেকে চলে যায় আর জিম চিৎকার করে বলে তো তুমি আমার গাড়িতে উঠে পড়ো। পেং বলে জীবনেও নয়। ব্যাগ থেকে তখন পেপার স্প্রে বের করে বলে এটা আমার বয়ফ্রেন্ড আমাকে দিয়েছে। এটা দেখে জিম হাসে আর বলে তোমার আবার বয়ফ্রেন্ডও আছে? পেং বলে হ্যাঁ। জিম বলে তাহলে ওটা ঢাকনাটা খুলে রাখো, বলা যায় না কখন হুট করে দরকার পড়ে যায়। জিম আর কিছু না বলে ওখান থেকে চলে যায় আর জিমের ওপর খুব রাগ রাগ মুখ নিয়ে তাকিয়ে থাকে পেং। তারপরে পেং এর খুব ভয় লাগতে শুরু করে, কারণ এই পার্কিং লটে ও একা ছাড়া আর আশেপাশে কেউ নেই। তাই জিমের কথা মতো ও পেপার স্প্রে ঢাকনাটা খুলেই হাঁটতে থাকে আর ভুল করে স্প্রে করতে গিয়ে নিজের মুখেই সেটা করে ফেলে। মানে একেবারে যাচ্ছে তাই কাণ্ড। পরের দিন কোচিং সেন্টারে যখন অ্যাডাল্টদের ক্লাস হচ্ছিল তখন ফুয়েক নামের একটা ছেলেকে দেখা যায়। এই ছেলেটা আবার মনে মনে পেংকে অনেক পছন্দ করে। আর আজকে ইংরেজি বলার সময় এমন একটা টপিকে কথা বলছিল ফুয়েক যাতে ও ইনডিরেক্টলি এটা বুঝিয়ে দেয় পেংকে যে ও মনে মনে পেংকে পছন্দ করে। পেংয়েরও তখন একটু একটু করে লজ্জা লাগছিল। সেদিন কোচিং সেন্টার থেকে বেরোনোর সময় ওখানে থাকা রিসেপশনিস্ট মেয়েটা পেংকে বলে যে এই কোচিং সেন্টারের একটা ছেলে নাম্বার চাইছিল পেংয়ের। এটা শুনে পেং একেবারে অবাক হয়ে যায় আর বুঝতে পেরে যায় যে এটা অন্য কেউ নয়, ফুয়েক চাইছিল। তাই পেং বলে নাম্বারটা দিয়ে দিও। ওখান থেকে বেরিয়ে আবার ওরা একটা কফি শপে চলে আসে, সেখানে জিমকে ইংরাজি শেখানোর জন্য। ওরা কফি শপের বাইরে বসেছিল বলে বারবার ধরে মশা কামড়াচ্ছিল পেংয়ের পায়ে। এটা যখন জিম লক্ষ্য করে, জিম তখন লুকিয়ে লুকিয়ে নিজের হাতটা টেবিলের নিচে নাড়াতে থাকে যাতে একটাও মশা পেংকে না কামড়ায়। তবে পেং কিন্তু এটা দেখতেও পারে না আর বুঝতেও পারে না। ওখানেই পাশের টেবিলে কিছু স্কুলের ছেলেরা বসেছিল আর তারা তখন পেংয়ের বাজেট দেখে ছবি তুলে নেয়, কারণ পেং সেই সময় শর্ট ড্রেস পরেছিল। জিম তখন বুঝতে পারে যে পেং শর্ট ড্রেস পরেছে বলে সেই ছেলেগুলো এইভাবে ছবিটা তুলে নিয়েছে। জিম যখন ছেলেগুলোর কাছে পৌঁছয় বাকিগুলো সব পালিয়ে গেলেও যে ছবিটা তুলেছিল সে তখনও ওখানে ছিল আর জিম ওই ছেলেটাকে ধরেও ফেলে। জিম তখন ছেলেটাকে শাস্তি দেবে বলে ওর ভেতরে আন্ডারপ্যান্টটা টেনে ধরে, কারণ ছেলেটা বলছিল ও নাকি কোনো ছবি তোলেনি, কারণ জিম কিন্তু দেখতে পেয়েছিল ছবি তোলার সময় ফোনের ফ্ল্যাশ চলেছিল। ওই ছেলেটার ফোন পেং হাতে নিয়ে দেখে যে সত্যি সত্যি পেংয়ের উল্টোপাল্টা ছবি তুলেছে, যেটা দেখে পেং তো একেবারে অবাক হয়ে যায় আর সাথে সাথে ওই ছবিটা ডিলিট করে দেয়। জিম তখন ছেলেটাকে দিয়ে পেংয়ের কাছে সরি চেয়ে নেয়, না হলে ওর প্যান্টটা তো আরো জোরে জোরে টেনে ধরছিল, তাতে করে ছেলেটার মেইন পয়েন্টে ভীষণ লাগছিল। আর ছেলেটাকে শাস্তি দেওয়ার জন্য জিম তখন ছেলেটার ওই ফোনটা একেবারে ছুঁড়েই ফেলে দেয়। ছেলেটা তখন নিজেকে এতটাই টানাটানি করছিল যে ওর থেকে ওর আন্ডারপ্যান্ট একদম আলাদা হয়ে যায়। পেং তখন ওই প্যান্টটার দিকে তাকিয়ে একেবারে অবাক হয়ে যায়, কারণ ওই প্যান্টটার ভেতরে ছেলেটা তো পটি করে ফেলেছিল। জিম তো এটা দেখে তাড়াতাড়ি করে ফেলে দেয় আর জিম দেখতে পায় ওর হাতেও এটা লেগে গেছে, যেটা দেখে ওদের দুজনের তো প্রচণ্ড ঘেন্না লাগছিল। সমস্ত কিছু পরিষ্কার করার পরে ওরা দুজনে একটা বাজে গন্ধ তখনও পাচ্ছিল। পেং তখন এটা দেখে অবাক হয়ে যায় যে ওই প্যান্টটা ফেলার সময় ব্যাগের হ্যান্ডেলে আটকে গিয়েছিল আর ওই বিচ্ছিরি নোংরা প্যান্টটা পুরো সারা জামায় লেগে যায় জিমের। মানে সত্যি সত্যি একেবারে যা কাণ্ড। পরের দিন সকাল হয়ে গেলে পেং যখন কোচিং সেন্টারের দিকে আসছিল ও দেখতে পায় ওখানকার লাইব্রেরিতে জিমকে। জিম আসলে ইংরেজি শেখার জন্য একটা বই কিনছিল। পেং তখন জিমের কাছে চলে আসে আর সাজেস্ট করতে থাকে যে জিমকে আসলে এখন কোন বইটা পড়া উচিত যাতে জিম তাড়াতাড়ি করে ইংরেজি শিখে যায়। এই সময় এক ফরেনার ওখানে আসে আর জিমের কাছে হেল্প চায় ডিরেকশন জানার জন্য। জিম সে তো খুব ভয় পেয়ে যায়, কারণ সেই ফরেনার ইংরেজিতে জিজ্ঞাসা করছিল। পেং তখন বলে যে জিম নাকি খুব ভালো ইংরেজি বলতে পারে, আর এটা শুনে জিম তো অনেক ঘাবড়ে যায়, কারণ ও তো এখন ইংরেজি কিছু বলতেই শেখেনি। আর এইভাবেই একটা একটা করে ওখানে অনেকগুলো ফরেনার জমা হয়ে যায় আর সবাই মিলে ইংরেজিতে প্রশ্ন করতে থাকে জিমকে। আর জিমের মনে হচ্ছে ও যেন কোনো বাঘের খাঁচায় আটকে পড়েছে। জিম তখন তাড়াতাড়ি করে ওখান থেকে পালিয়ে যায় আর এরপর ওরা দুজনে একটা রেস্টুরেন্টে চলে আসে। পেং তখন জিমকে বোঝাতে থাকে যে ফরেনার তো ইংরেজিতে জিজ্ঞাসা করবেই, তবে জিম যদি এত ভয় পায় তবে ইংরেজি শিখতে পারবে কি করে। তাই জিমকে সাহস নিয়ে একটু একটু ভাঙা ভাঙা ইংরেজি বলতে হবে। আর আজকে ওরা দুজনে ইংরেজি শিখতে শিখতে একে অপরের সঙ্গে অনেক গল্পও করছিল। অনেক বেশি রাত হয়ে গেলে জিম ওর বাইকের পেছনে পেংকে বসিয়ে পেংয়ের গাড়ি অবধি পৌঁছে দিচ্ছিল। এখন জিমকে আর বিরক্তিকর বলে মনে হচ্ছে না পেংয়ের। পেং যখন ওর গাড়ির কাছে চলে আসে তখনই ওর ফোনে একটা মেসেজ আসে। আসলে মেসেজটা করেছিল সেই ফুয়েক নামের ছেলেটা, যেটা দেখে পেং তো খুব খুশি হয়ে যায়। জিম বলে তুমি কি আজকে রাতে এখানে ঘুমাবে বলেই ঠিক করেছো? এটা শুনে পেং তখন জিমের বাইক থেকে নামে। জিম জিজ্ঞাসা করে কে এটা? পেং বলে তোমাকে জানতে হবে না। জিম বলে আমি তোমাকে এটা জিজ্ঞাসা করছি যাতে তুমি আমাকে ইংরেজি শেখাতে পারো, কারণ তুমি যদি প্রেমে বেশি ব্যস্ত হয়ে যাও হয়তো বলবে আজকে তোমাকে ইংরেজি শেখাতে যেতে পারবো না।
পেং বলে এটা আমার বয়ফ্রেন্ড, যদিও এখনো হয়নি পুরোপুরি, তবে কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। জিম বলে আমি তো তোমাকে জিজ্ঞাসা করিনি, তাহলে তুমি বলছো কেন? এইটা শুনে তো পেং অনেক লজ্জায় পড়ে যায়, আর তারপরে জিম ওখান থেকে চলে যায়। পেং বাড়িতে রাতে ফিরে ও ফুয়েককে মেসেজ করার চেষ্টা করছিল যে তুমি কি আমার সঙ্গে ডেটে বেরোবে, কিন্তু তখন ওর মনে হচ্ছিল যে একটা মেসেজের পরে ও যদি এটা ফুয়েককে জিজ্ঞাসা করে তাহলে সেটা খুবই লজ্জার বিষয়। তবে হাতের চাপ লেগে ভুল করে ওই মেসেজটাই ফুয়েকের কাছে চলে যায়। এটা তখনই ফুয়েক দেখেও ফেলে। তারপর আর কি, পেং তো ভীষণ ভীষণ লজ্জায় পড়ে যায়। আজকে সারা রাত ওর ঘুমই হবে না লজ্জায়। ঠিক সেই সময় ফুয়েক ফোন করে পেংকে। পেং তো অনেক লজ্জা পেয়ে পেয়ে ফোনটা ধরে। পেং ফোন ধরেই বলে আসলে ওই মেসেজটা ভুল করে চলে গেছে, আমার নাকের ওপর ফোন পড়েছিল বলে। ফুয়েক বলে তো অত বড় লাইনটা কি অ্যাক্সিডেন্টালি টাইপ হয়ে গেল? পেং বলে হ্যাঁ। ফুয়েক বলে ঠিক আছে, আমি একটা রেস্টুরেন্টে দুজনের জন্য টেবিল বুক করছি। এটা শুনে পেং অবাক হয়ে যায় আর বুঝতে পারে যে ফুয়েক পেংয়ের সঙ্গে ডেট করতে রাজি হয়ে গেছে। আর যে জন্য পেং সেও তো ভীষণ ভীষণ খুশি হয়ে গেছে। পরের দিন সকাল হয়ে গেলে জিম যখন ওর বাড়িতে বসে খাচ্ছিল তখনই ওখানে টুই আর টুয়ের গার্লফ্রেন্ড চলে আসে। টুয়ের গার্লফ্রেন্ড যে এখানে আসুক সেটা জিম একদম পছন্দ করে না, কারণ টুয়ের গার্লফ্রেন্ড সবাইকে খুব ডিস্টার্ব করে। ওই মেয়েটা তখন একটা বাক্স জিমের কাছে দিয়ে বলে এটা জিমের নামে কেউ পাঠিয়েছে। বাক্সটা খুললে দেখা যায় ওটার ভেতর থেকে একটা আংটি বেরোয়। টুয়ের গার্লফ্রেন্ড এটা দেখে বলে যে ছুঁড়ে ফেলা তো এর থেকে বেশি সহজ ছিল, ও আবার পাঠাতে গেল কেন? এটা শুনে জিমের অনেক রাগ হয়ে যায় আর ও গালে জল নিয়ে সেই পুরো জলটা মুখে ফেলে দেয় টুয়ের গার্লফ্রেন্ডের। ওর তখন এটা ভীষণ ঘেন্না লাগে আর ও তাড়াতাড়ি করে ওখান থেকে উঠে চলে যায়। জিমের তখন খুব মন খারাপ হয়ে যায়। জিমের মনে পড়ে যায় যে এই আংটিটা ও নিজের হাতে বানিয়েছিল কায়ার জন্য, আর কায়াকে এই আংটিটা ও পরিয়েও দিয়েছিল, তবে কায়া সেটা তো এখন ফেরত দিয়ে দিল। সেদিন সন্ধ্যা হয়ে গেলে জিম ওই আংটিটা আবারও পেংকে দিয়ে বলে তুমি কি এটা কায়াকে ফিরিয়ে দিতে পারবে? পেং দেখতে পায় যে জিমের মনটা আজকে অনেক খারাপ এই আংটিটা ফিরিয়ে দিয়েছে বলে, তাই পেং রাজি হয়ে যায়। এদিন ও রাত হয়ে গেলে জিম নিজের বাইকে করে পেংকে পৌঁছে দেয় ওর গাড়ি পর্যন্ত। জিম বলে আমি কায়ার সঙ্গে কথা বলতে যাই। পেং বলে তো তুমি ফেসবুক, লাইন অনেক কিছু দিয়ে কথা বলতে পারো। জিম বলে কিন্তু সব জায়গা থেকে ও আমাকে ব্লক করে দিয়েছে, তুমি আমাকে একবার ওর সঙ্গে কথা বলিয়ে দাও। পেং কিছু না বলে গাড়ির ভেতরে ঢুকে যায়, যেটা দেখে জিম খুব অবাক হয়ে যায়। জিম এসে আবারও পেংকে বললে পেং বলে আমি এত হেল্প করতে পারবো না। জিম তখন একটা খাতা বের করে সেটাতে কিছু লেখে আর তারপরে সেটা পেংয়ের গাড়ির সামনে রেখে দেয় আর বলে অন্তত আমার হয়ে কায়াকে এই কথাটা বলে দিও। এরপর জিম ওখান থেকে চলে যায়। ওই কাগজটার ওপর লেখা ছিল যে আমি আমার বাকি সমস্ত এক্সের কাছে ভীষণ খারাপ একটা ছেলে, তবে তোমার কাছে সবসময় ভালো হয়ে থাকতে চাই। এরপর পেং রাতে বাড়ি ফিরে আসে আর ওই চিঠিটার দিকেই তাকিয়ে থাকে। পেং কায়াকে ফোন করে আর কায়াকে ফোন করে সেই চিঠিটার কথা কায়াকে জানায়। কায়া বলে দেখো আমার ওর জন্য সত্যি অনেক খারাপ লাগছে, তবে আমার তো কিছু করার নেই। আমি আর ও এখন সম্পূর্ণ আলাদা দেশে থাকি, তাছাড়া আমাদের কখনোই এক হওয়া হবে না, আর আমি চাইও না ওর সঙ্গে কোনো কন্ট্যাক্ট করতে। কায়া তখন ওর নতুন বয়ফ্রেন্ডকেও ভিডিও কলে দেখায়, যেটা দেখে পেং একেবারে অবাক হয়ে যায়। পরের দিন রেস্টুরেন্টে বসে হেডফোনে গান শুনতে শুনতে জিম একেবারে চিৎকার করে করে গান গাইছিল, আর সেই সময় ওখানে পেং চলে আসে। পেং এসে জিমের কানের হেডফোনটা খুলে দেয়, কারণ সবাই মিলে জিমের দিকে অদ্ভুতভাবেই তাকিয়েছিল ও চিৎকার করে গান করছিল বলে। জিম জিজ্ঞাসা করে তুমি কায়ার সঙ্গে কন্ট্যাক্ট করেছো, কিন্তু পেং তখন মিথ্যে বলে যে ও কায়ার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। আসলে পেং ইচ্ছে করে এটা বলেনি, কারণ ও যদি এখন কায়ার নতুন বয়ফ্রেন্ডের কথা জিমকে বলে তাহলে জিম অনেক কষ্ট পাবে। আর এরপরে আবারও পেং ওকে ইংরেজি শেখানো শুরু করে, কিন্তু জিমের মনটা তো ভীষণ খারাপ। পেং তখন সিদ্ধান্ত নেয় যে ও জিমকে আর ইংরেজি শেখাবে না। সেই জন্য ব্যাগ থেকে ওই টাকার বান্ডিলটা বের করে দিয়ে বলে আই এম সরি। কথাটা বলে পেং ওখান থেকে উঠে চলে আসছিল, আর জিমের মনটা তখন আরও খারাপ হয়ে যায়। দিন রাতে পেং যখন গাড়ি নিয়ে পার্কিং লট থেকে বেরোচ্ছিল তখনই ওর সামনে দেখতে পায় জিম খুব রাগ রাগ চোখ দিয়ে ওর দিকে তাকিয়ে রয়েছে, আর ওর দিকে খুব স্পিডে বাইক চালিয়ে আসছে, যেটা দেখে খুব ভয় পেয়ে যায় পেং। তবে জিম কোনো কথা না বলে টাকাগুলো ছুঁড়ে দিয়ে ওখান থেকে চলে যায়। আর শুধু তাই নয়, বিভিন্ন রকমের বাইকের আবার স্টান্টও দেখাচ্ছিল। এসব দেখে খুবই ভয় পেয়ে যায় পেং। পেং দেখতে পায় যে জিমের ব্যাগ থেকে একটা মেশিন পড়ে গেছে। এই মেশিনটা ইংরেজি শেখানোর জন্য ব্যবহার করে। এগুলো ছোট ল্যাপটপের মতো হয়, যেখানে ইংরেজিতে টাইপ করা যায়, কিছু ইংরেজি শব্দ শেখা যায়। একটু সামনে গিয়ে দেখে যে জিম রাগ করে সেই বইপত্র সমস্ত কিছু ফেলে দিয়েছে। ওগুলো বাড়িতে এনে পেং দেখতে পায় যে জিম সত্যি সত্যি ইংরেজি শেখার চেষ্টা করছে। ইংরেজি শব্দগুলোর ওপরে ও থাইল্যান্ড ভাষাতে সেইগুলোর উচ্চারণ লিখে রেখেছে, যেগুলো দেখে জিমের জন্য পেংয়ের তখন অনেক খারাপ লাগছিল।
পরের দিন পেংকে ফুয়েক ফোন করে আর ওর মায়ের জন্মদিনে পেংকে ইনভাইট করে, আর যেই ইনভিটেশনটা পেয়ে বেশ খুশি হয়ে যায় পেং তারপর খুব সুন্দর করে সেজেগুজে সেই বার্থডে পার্টিতে চলে আসে, যেখানে এসেও দেখতে পায় যে ওখানে অনেক বড় বড় লোকেরা এসেছে, মানে তাদের সাজগোজ আলাদা লেভেলেরই। আর সেখানে শুধুমাত্র পেংই খুব সাধারণভাবে সেজে এসেছে, আর ওর না তো আছে অত দামি দামি জিনিসপত্র। তখনই ফুয়েক চলে আসে পেংয়ের কাছে, আর ওরা দুজন মিলে সেই পার্টিতে একসঙ্গে অনেক ছবি তুলতে থাকে। ফুয়েক তখন ওর দাদুর একটা গাড়ি দেখায়, যে গাড়িটা সেই সময়কালের সব থেকে দামি গাড়ি ছিল, মানে বোঝাই যায় যে ফুয়েকের পুরো পরিবার ভীষণ বড় লোক। এত কিছু দেখে একেবারে ভিমড়ি খেয়ে যায় পেং, আর বলে আমার আজকে বাড়ি চলে যাওয়াই ভালো হবে, অনেক রাত হয়ে গেছে। তবে ভুল করে পেং ওখানে নিজের ফোনটা ফেলে রেখে চলে যায়, আর তারপরে একটা গাড়ি ধরে ওখান থেকে পেং যখন চলে যায় তখন ফুয়েকের মা এসে ওই ফোনটা দেখিয়ে ফুয়েককে বলে এটা কার। ফুয়েক তখন পেংকে ওই ফোনটা ফেরত দেওয়ার জন্য ওর গাড়ির পেছনে ছুটতে থাকে। এটা দেখে পেং একেবারে অবাক হয়ে যায়, সামান্য ফোন ফেরত দেওয়ার জন্য ফুয়েক কতক্ষণ গাড়ির পেছনে ছুটেছে, আর ফুয়েক যে তার জন্য এত কিছু করছে এটা দেখে পেং তো খুব খুশি। সেই সময় একটা মেসেজ পাঠায় ফুয়েক, আর যেটার মধ্যে একটা গিফট ছিল। দেখা যায় যে ফুয়েক পেংয়ের ছবি দিয়ে দুটো স্টিকার বানিয়েছে, যেটা দেখে পেং খুব খুশি হয়ে যায়। পরের দিন জিমকে দেখা যায় ও যে ফ্যাক্টরিতে কাজ করে সেখানে ইংলিশ একটা সাইনবোর্ড ছিল, আর ওটা দেখে ও ওটা বলার চেষ্টা করছিল, কিন্তু ও অতও ভালো বলতে পারছিল না। পেং আর টুই দুজন মিলে এই একই ফ্যাক্টরিতে কাজ করছে। আজকাল পেং কেমন একটা মন মরা হয়ে গেছে, চুপচাপ হয়ে গেছে, এই সমস্ত কিছুই টুই বুঝতে পারে। তখনই একটা মেয়ে এসে বলে যে জিমের সঙ্গে কেউ দেখা করতে এসেছে। জিম তখন বাইরে বেরিয়ে দেখে যে ওর সঙ্গে দেখা করতে এসেছে পেং তখন কালকে সেই পার্কিং লটে যা যা ফেলে গিয়েছিল জিম সেই সমস্ত কিছুই ওকে ফিরিয়ে দেয়। পেং বলে যে ঠিক আছে, আমি তোমাকে আবারও ইংরেজি শেখাবো, তবে তোমার কাছে আর মাত্র 2 মাস বাকি রয়েছে। 2 মাস পরেই সেই কোম্পানিতে আবারও ইন্টারভিউ রয়েছে, যেই কোম্পানির ইন্টারভিউতে কায়া পাশ করে গেছে। তাই তোমার যদি কায়ার সঙ্গে দেখা করতে হয় আর কায়া যেখানে চাকরি করে সেখানে যেতে হয়, তবে তোমাকেও সেই ইন্টারভিউতে পাশ করতে হবে। সেদিন ফ্যাক্টরির কাজ শেষ হয়ে গেলে পেং চলে আসে সেই সমস্ত কর্মচারীদের কাছে, আর সবার সঙ্গে একসাথে ইংরেজি শেখাতে থাকে, কারণ সবার সঙ্গে একসঙ্গে কোনো কিছু শিখলে সেটা অনেক তাড়াতাড়ি শেখা যায়। সেদিনে সমস্ত কাজ মিটে গেলে সবাই মিলে সন্ধেবেলা একসাথে পার্টি করতে থাকে, আর ওদের সবার ডান্স দেখে পেং একেবারে অবাক হয়ে যায়। পেং তখন জিমকে ডান্স করতে বলে জিম বলে আমি ডান্স করি না। তারপরেই পেং বসে পড়ে সবাইকে ইংলিশ অ্যালফাবেট শেখানোর জন্য, আর সেখানে একটা মোটু ছেলে একদম ইংরাজি বলতে পারে না বলে ওর পেছনে সবাই আতশবাজি লাগিয়ে দেয়, আর সেটা যখন ফাটছিল সেটা সবাই দেখে অনেক মজা নিচ্ছিল। বেচারা ছেলেটা বলতে থাকে যে সে আর কখনো ইংরেজি শিখবে না। তারপর ওখান থেকে ওরা শুধুমাত্র দুজন মিলে ইংরেজি শেখার জন্য একটা আলাদা জায়গায় চলে আসে। ওখানে জিম দেখাচ্ছিল ওই মেশিনটা দিয়ে ও কিভাবে ইংরেজি শব্দগুলো শিখছে। পেং তখন লক্ষ্য করে যে জিম আগের থেকে অনেক ভালো ইংরেজি শিখে গেছে। জিম বলে আমার তো এখন অনেক চিন্তা হচ্ছে যে আমি সেই ইন্টারভিউতে পাশ করব কিনা, কারণ পুরো ইন্টারভিউটাই তো ইংলিশে হবে। জিম সেই সময় স্ট্র দিয়ে সেই স্যুপ ফেলতে গিয়ে হঠাৎ করে কুকুরের গায়ে পড়ে যায়, কুকুরটা ওখান থেকে চলে যায়। যেটা দেখার পরে পেং তখন ওই একই কাজটা জিমের ওপর করে, আর জিমের চোখে সেই স্যুপ ঢুকে যায়, আর জিম সমস্ত কিছু ঘোলা ঘোলা দেখতে শুরু করে। এরপর ওরা দুজনে একসঙ্গে যখন ফিরছিল জিম দেখতে পায় ওর সামনে সমস্ত কিছুই ঝাপসা। এই জন্য জিম তখন পেংয়ের ব্যাগটা ধরে ধরে হাঁটছিল, যাতে কারো গায়ে ধাক্কা না লাগে বা পড়ে না যায়। ওদের দুজনে যখন রাস্তা পেরোনোর সময় আসে তখন পেং এত তাড়াতাড়ি করে হাঁটছিল যে জিমের হাতটাই ছেড়ে যায় সেই ব্যাগ থেকে, আর সমস্ত কিছু ঝাপসা দেখার জন্য জিম তখন ওখানেই দাঁড়িয়ে পড়ে। পেং পেছনে তাকিয়ে দেখে যে জিম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। এটা দেখেই পেং ছুটতে চলে আসে জিমের কাছে, আর ওর হাত ধরে ওরা দুজনে একসঙ্গে রাস্তা পার হয়। সমস্ত কিছু ঝাপসা হলেও জিম তখন পেংয়ের দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। পেং তারপর জিমকে নিয়ে চলে আসে একটা স্টোরে, আর সেখানে জিমকে লেন্স পরিয়ে দেয় যাতে সমস্ত কিছু পরিষ্কার দেখে। তবে জিমকে দেখতে এতটাই বেশি অদ্ভুত লাগছিল যে পেং ওর দিকে তাকিয়ে হাহা করে হাসতে থাকে। এরপর জিমের একটা ইংলিশ টেস্ট নেওয়ার জন্য সারা রাত বসে জিমের জন্য ও একটা কোয়েশ্চেন তৈরি করে, আর সাথে সাথে ইন্টারভিউ দেওয়ার জন্য যে রেজিউমের দরকার হয় সেই রেজিউমটাও সুন্দর করে পেং তৈরি করছিল। পরের দিন পেংকে দেখা যায় ও ফুয়েংয়ের সঙ্গে একটা জায়গায় ঘুরতে এসেছে, কিন্তু হাই হিল পরার কারণে আর ওই জায়গাটা কাঠের হওয়ার জন্য একদমই হাঁটতে পারছিল না পেং। আর ঠিক সেই সময়ই দুটো কাঠের মাঝখানে পেংয়ের জুতোটা ঢুকে যায়। পেং তখন জুতোটা ওখান থেকে তুলে দেখে যে হিলটা পুরো জুতো থেকে আলাদা হয়ে গেছে। এরপর ফুয়েক তার নিজের বোট নিয়ে পেংকে নিয়ে ঘুরতে বেরিয়ে যায়, কারণ ফুয়েক তো অনেক বড় লোক, তাই এরকম বোট ওর অনেক আছে।
ফুয়েক সেই সময় ভালোবেসে পেংয়ের হাতটা ধরলে পেংয়ের প্রচণ্ড অদ্ভুত লাগে। আর ফুয়েক নিজেই চোখ বন্ধ করে সে অদ্ভুত একটা গান করতে থাকে, যে গানটা অনেক পুরনো ছিল। আর এটা দেখে পেং একেবারে অবাক হয়ে যায়, কারণ পেংয়ের চয়েস মোটেও এরকম নয়। পেং যখনই বুঝতে পারে যে ফুয়েক আসলেই বড্ড বেশি অন্যরকমই, তখন থেকেই আর ফুয়েককে একদম ভালো লাগে না ওর। পরের দিন ফুয়েক চলে আসে দেখা করতে পেংয়ের সঙ্গে, আসে কোচিং সেন্টারে। ফুয়েক বলে, আমি তোমার জন্য সারপ্রাইজ এনেছি। এরপর দেখা যায় একদম ছোট সাইজ থেকে সব থেকে বড় সাইজের প্রত্যেকটা সাদা জুতো। আসলে কালকে ওই যে কাঠের ভাঁজে ওই জুতোটা পরে গিয়ে নষ্ট হয়ে গেছে, তাই পেং সমস্ত সাইজের জুতো নিয়ে এসেছে পেংয়ের জন্য, কারণ ফুয়েক জানে না যে পেংয়ের জুতোর সাইজ কত। এরপর পেং সেই একটা একটা করে জুতো ট্রাই করতে থাকে। পেং বলে, তোমার যদি জুতো আনার ইচ্ছে ছিল তো তুমি আমার থেকে সাইজ জেনে নিতে পারতে। ফুয়েক বলে, কিন্তু আমি তো তোমাকে এতগুলো জুতো দেখিয়ে সারপ্রাইজ দিতে পারতাম না। মানে বোঝো কাণ্ড, সারপ্রাইজ দেওয়ার জন্য এতগুলো জুতো এনেছে, তো পেং থোড়াই এতগুলো জুতো একসঙ্গে পরতে পারবে। ফুয়েকের এই অদ্ভুত আচরণগুলো দেখে একেবারে অবাক হয়ে যায় পেং। পেং বলে, আচ্ছা ফুয়েক, আমরা কি আবারও সেই আগের মতো টিচার স্টুডেন্ট হয়ে যেতে পারি না? কথাটা শুনে ফুয়েক অবাক হয়ে যায় আর বলে, কেন? পেং তখন বানিয়ে বানিয়ে বলে যে আমার মা আসলে একজন জ্যোতিষীর কাছে গিয়েছিল, তো সে বলেছিল যে আমি যেন কোনো আমার জন্মসালে যে জন্মেছে এমন কারোর সঙ্গে প্রেম না করি বা বিয়ে না করি। এটা শুনে তখন ফুয়েক হাসতে থাকে আর বলে, আমার বয়স সার্টিফিকেটে এমনিতেই 1 বছর কমানো রয়েছে, আমি তোমার থেকে বয়সে বড় হই। মানে একটা মিথ্যে এত কষ্ট করে বানালো পেং, তবুও সেটা কোনো কাজেই দিল না। সেই রাগে পেং চলে আসে বক্সিং করার জায়গায়, আর সেখানে নিজের রাগটা মেটাতে থাকে, যেটা দেখে জিম খুব অবাক হয়ে যায়। এরপর দুজন মিলে বক্সিং করা শুরু করে, আর বক্সিং করতে করতেই পেং ইংরাজি শেখাতে থাকে জিমকে। আর জিম যদি একটা ভুল বলে পেং খুব জোরে ওকে মারে। এসব দেখে জিম খুব ভয় পেয়ে যায় যে আজকে পেংয়ের হলোটা কি। আর আজকে পেংয়ের থেকে জিম এত মার খেয়েছে যে ও তো ঠিক করে হাঁটতেই পারছে না, মানে মাথাটা কেমন ঝনঝন করছে। পরের দিন পেং যখন কোচিং সেন্টার থেকে বেরোচ্ছিল, ওখানেই চলে আসে জিম। পেং জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? জিম বলে, একটা পাগল লোক এসেছে যে পুরো কফি শপটাই বুক করে নিয়েছে। পেং তখন সেই কফি শপের সামনে চলে এসে উকি দিয়ে দেখে যে আসলে পুরো কফি শপটা বুক করেছে ফুয়েক। আসলে আজকে পেংকে প্রপোজ করবে বলে ফুয়েক এই অ্যারেঞ্জমেন্টটা করেছে, কিন্তু পেং এর তো ফুয়েককে এখন একদমই ভালো লাগছে না। পেং তখন উকি দিয়ে দেখতে থাকে আর ভাবে যে এই সিচুয়েশনটা থেকে ও কি করে বেরোবে। জিম ওখানে উকি দিয়ে দেখতে গেলে পেং বলে, এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে। কথাটা বলেই ওখান থেকে পেং চলে যায়। আজকে তো কফি শপে দুজন মিলে আর ইংরাজি শিখতে পারলো না, সেই জন্য ওরা দুজন মিলে চলে এসেছে অন্য একটা জায়গায়, আর সেখানেই পেং জিমকে ইংরাজি শেখাতে থাকে। হঠাৎ করে জিম বলে, ওই যে সেই পাগলা ছেলেটা এখানে চলে এসেছে। পেং তখন পেছনে তাকিয়ে দেখে যে সত্যি সত্যি এখানে চলে এসেছে সেই ফুয়েক। তাকে দেখে সাথে সাথে ওখানে লুকিয়ে যায় পেং। জিম বলে, তুমিও সামনে গিয়ে দাঁড়াও, যা বলার ওকে বলে দাও সামনাসামনি। পেং তখন সাহস নিয়ে চলে আসে ফুয়েকের সঙ্গে দেখা করতে। ফুয়েক আবার পেংকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা বড় বেলুন নিয়ে এসেছে, আর সাথে একদম বস্তা ভর্তি করে খাবার নিয়ে এসেছে, আর বলে, আমি তো জানি না তুমি কি ভালোবাসো, তাই সমস্ত খাবার প্যাক করে নিয়ে এসেছি। মানে অনেক টাকা আছে বলে কিভাবে টাকা খরচ করা যায় ফুয়েক সেটা দেখিয়ে দিচ্ছে। ঠিক সেই সময় পেছন থেকে ওখানে চলে আসে জিম, যাকে দেখে ফুয়েক একটু অবাক হয়ে যায়। জিম এসে পেংকে বলে, কি হয়েছে? ফুয়েক জিমকে জিজ্ঞাসা করে, আপনি কে? জিম তখন ফুয়েকের কোনো কথার উত্তর না দিয়ে পেংকে বলে, চলো এখান থেকে। ফুয়েক আবারও জিজ্ঞাসা করে, আপনি কে? জিম তখন বলে, আমি আসলে ওর হাজব্যান্ড। এটা শুনে পেং নিজেই অবাক হয়ে জিমের দিকে তাকায়, আর ফুয়েক সে তো একেবারে হা হয়ে যায়। ফুয়েক বলে, প্রায় 1 মাস হতে চললো আমরা দুজনে ডেটিং করছি, আর তুমি একবারও বললে না যে তুমি ম্যারিড। পেং তখন কি বলবে কিছু বুঝতে পারে না, আসলে তো পুরোটাই মিথ্যে। জিম তখন ফুয়েকের কানে কানে কিছু একটা বলে, তবে সেটা শোনানো হয় না। আর তারপরে জিম পেংকে নিয়ে ভেতরে ঢুকে যায়, কিন্তু পেং এমন কিছু বলে যেটা শুনে ফুয়েক একেবারে অবাক হয়ে যায়। পেং এরপর জিজ্ঞাসা করে, তুমি ওর কানে কানে কি বলেছো? জিম বলে, আমি ওকে বলেছি তুমি প্রেগনেন্ট। এটা শুনে পেং সে তো একেবারে অবাক হয়ে যায়, আর তারপরে জিমের উপর অনেক রাগ দেখাতে থাকে, কেন জিম এইসব বাড়তি কথা বলতে গেল। জিম তারপর পেংকে ফ্ল্যাটের সামনে অবধি পৌঁছে দিয়ে ওখান থেকে আবারও ফিরে চলে যায়। তবে আজকে পেং খুব খুশি হয়েছে এটা দেখে যে জিম তো আসলে ওকে হেল্পই করলো। পরের দিন সকাল হয়ে গেলে জিমকে কফি শপে দেখা যায়, আর ঠিক সেই সময় ওখানে দেখা করতে চলে আসে পেং। আর আজকে পেং এত সুন্দর করে সেজেছে যে জিম পেংয়ের দিকে একেবারে হা করে তাকিয়ে থাকে। আসলে আজকে একটা ইভেন্টে যাওয়ার কথা ওদের, আর সেই জন্যই খুব সুন্দর করে সেজে এসেছে পেং। জিম বলে যে এই জ্যাকেটটা পরেই সে ওই পার্টিতে যাবে, যেটা শুনে একেবারে অবাক হয়ে যায় পেং, আর বলে ওটা একদম নামি দামি পার্টি, এসব পরে যাওয়া যাবে না।
এরপর পেং জিমকে একদম স্যুট বুট পরিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসে সেই পার্টিতে। আসলে এই পার্টিটা একটা ফরেনারদের পার্টি, যেখানে সবাই ফরেনার রয়েছে আর সবাই ইংরেজিতে কথা বলে। যাতে সমস্ত ইংরেজিতে কথা বলতে ভয় কেটে যায়, সেই জন্যই পেং জিমকে নিয়ে এখানে এসেছে। জিম এসে তো ওই পার্টিতে একটা জায়গায় চুপ করে লুকিয়ে থাকে, কারণ চারদিকে এত ইংরাজি বলা লোকজন। তবে পেং ওকে দায়িত্ব দিয়েছে মানুষদের সঙ্গে কথা বলতে। তখনই একজন ফরেন লোকের সঙ্গে কথা বলবে বলে জিম অনেক প্র্যাকটিস করে যে হাউ আর ইউ, হাউ আর ইউ, হাউ আর ইউ। আর তারপর সে ফরেন লোকটাকে ডাকে আর বলে হোয়াই আও। মানে এতক্ষণ প্র্যাকটিস করেও কিচ্ছু হলো না। জিমের মুখে এসব কথা শুনে ওরা দুজনে খুব কনফিউজড হয়ে যায়। তবে জিম থেমে না থেকে সাহস করে করে ভাঙা ভাঙা ইংরেজি বলে কথা বলা শুরু করে। আর ওরাও একটু একটু করে জিমের কথা বুঝতেও পারে। আর ফরেনারদের সঙ্গে কথা বলে একটু হলেও কনফিডেন্সটা বেড়েছে এবার জিমের। এই সময় একটা বাচ্চা ছেলে দেখা পায় জিম, যার সঙ্গে উল্টোপাল্টা যা খুশি বলা যায়। বাচ্চাটা তো কিছু বুঝবেও না, মনেও করবে না। জিম তখন ওর সঙ্গে কথা বলা শুরু করে। বাচ্চাটা তখন নিজের ডান্সের স্কিল দেখাচ্ছিল আর সেটাই জিমকে করতে বলছিল। জিমও তখন বাচ্চাটার সঙ্গে ডান্স করতে থাকে। এটা যখন দূর থেকে দেখতে পায় পেং, ও তো একেবারে অবাক হয়ে যায়। পার্টির ভেতরেই কিছু কথা বলার সুযোগ পায় পেং। ও তখন সবাইকে নিজের মনের আনন্দের কথা জানাচ্ছে যে ও এখানে আসতে পেরে অনেক খুশি হয়েছে। আর ঠিক সেই সময় স্টেজ থেকে নামতে গিয়ে ওর হিলটা আবারও ভেঙে যায়। এই জন্যই ও হিল দুটো খুলে জিমকে বলে ওটা ধরতে। আর তারপর ওখান থেকে একটু দূরে কিছু একটা করতে চলে যায়। জিম দেখে যে ভরা পার্টিতে খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে পেং। তারপর ওখানে যে ডান্সাররা ছিল ওদের সঙ্গে কথা বলছিল আর দূর থেকে ওর দিকেই অবাক হয়ে তাকিয়েছিল জিম। আর জিম পেংয়ের দিকে তাকিয়ে হাসতে থাকে। মানে বোঝাই যায় যে জিম প্রেমে পড়ে গেছে। এরপর পেং আবার জিমের কাছে চলে আসে আর জিম বলে যে ওরা যা যা কথা বলছে এখন জিম সেটা বুঝতে পারছে, মানে সে এখন ইংরেজি বুঝতে পারে। ওখানে একটা লোক তখন ইংরেজি গান গাইছিল আর সেটা ট্রান্সলেট করে করে বলছিল জিম। আর যেটা দেখে পেং একেবারে অবাক হয়ে যায় যে এতদিন ধরে যে ইংরেজি শেখাচ্ছিল জিমকে তা আজকেও সার্থক হয়েছে। গানটা ছিল অনেক রোম্যান্টিক আর জিম সেই রোম্যান্টিক গানগুলোর লাইনগুলোই থাই ভাষাতে ট্রান্সলেট করে বলছিল। আর পেং তখন জিমের দিকে একেবারে অবাক হয়ে তাকিয়েছিল, যেন এই জিম কথাগুলো মন থেকে বলছে। জিম তখন ওই জুতোগুলো দেখায় যে দুটো হিলইও খুলে ফেলেছে আর এবার জুতোটা খুব ভালোভাবেই পরা যাবে। সেদিন অনেক রাত হয়ে গেলে জিম নিজের বাইকের পেছনে পেংকে বসিয়ে ওর বাড়ি অবধি পৌঁছে দেয়। আর পেং যখন এইভাবে জিমের দিকে তাকিয়েছিল তখন বোঝাই যায় যে পেং সেও প্রেমে পড়ে গেছে জিমের। এরপর জিম যখন পেংকে নিয়ে পার্কিং লটের ওখানে চলে আসে তখন দুজন দুজনের দিকে অবাক হয়ে হাঁ করে তাকিয়েই ছিল আর তাকিয়েই ছিল। সেই সময়ই জিম একটু একটু করে পেংয়ের অনেক কাছে চলে আসে। জিম তখন পেংকে কিস করতেই যাবে, ঠিক সেই সময়ই পেং বলে অনেক রাত হয়ে গেছে, এবার আমি যাই। কথাটা বলে গাড়িতে উঠে যায় পেং। আর জিম সেই সময় বুঝতে পারে যে হঠাৎ করে ও যেটা করতে যাচ্ছিল সেটা ওর করা ঠিক হয়নি। জিম তারপর বাড়িতে চলে আসে। সেই সময় টুই বলে যে আজকে রাতে তুই এত দেরি করে বাড়ি ফিরলি, তোর না কালকে এক্সাম আছে? জিম বলে ওটা তো আমার সামনের মাসে রয়েছে। তখন ও সার্চ করে দেখে যে জুন মাসটা আসলে 7 নাম্বার মাস। ও ভেবেছিল জুন মাসটা সামনের মাসে হবে, এদিকে কালকেই ওর এক্সাম। জিম তখন তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে যায় আর পেংকে ফোন করে। আর পেংয়ের থেকে পারমিশন নেয় যে জিম কি পেংয়ের বাড়িতে আজকে আসতে পারবে। তো পেং বলে যে হ্যাঁ তুমি আসতে পারো। এরপরে জিম চলে আসে পেংয়ের বাড়িতে। আসলে কালকেই পরীক্ষা তো, তাই জিম আর একটু বেশি কিছু শেখার জন্যই পেংয়ের বাড়িতে চলে এসেছে, যাতে পেং ওকে সমস্ত কিছুভাবে সাহায্য করতে পারে। পেং তখন যে রিজিউমটা বানানো বাকি ছিল সেটাও বাকিটা বানিয়ে নিতে থাকে ওর সামনেই। তবে অন্যদিন ওরা দুজনে একসঙ্গে হলে যতটা গল্প করে, আজকে ওদের দুজনের মধ্যে সেই কথাগুলো হচ্ছে না, কারণ সেই কিসের মোমেন্টটার জন্য। ওটা একটা এম্বারেসিং মোমেন্ট ছিল দুজনের জন্যই। এই সময় জিম দেখে যে কায়া ফোন করছে পেংকে, মানে আজকে পেং জিমের কাছে ধরা পড়ে গেল, কারণ পেং বলেছিল যে কায়ার সঙ্গে ওর আর কোনো যোগাযোগ হয় না। পেং বলে তুমি ওই সাইডে গিয়ে বসো, আমি ওর ভিডিও কলটা ধরছি। জিম তখন ল্যাপটপের উল্টো দিকে বসে। এরপর পেং কায়ার ফোনটা রিসিভ করে। কায়া তখন বলে আচ্ছা আমাদের কোম্পানি থেকে তো কালকে ইন্টারভিউ রয়েছে, তো জিম কি সেই ইন্টারভিউটা দিচ্ছে? পেং বলে মনে হয় দিচ্ছে। কায়া বলে আমি একটা হেল্প করতে পারি, ওই কোম্পানির ফাউন্ডারের নাম কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞাসা করবে, আর সেটা যেন জিম ঠিকঠাক করে বলে, তাহলেই ও চান্স পেয়ে যাবে। পেং জিজ্ঞাসা করে যে তুমি কেন এখন জিমকে হেল্প করতে চাইছো? কায়া বলে তোমাকে এত নার্ভাস লাগছে কেন, তুমি কি জিমকে ভালোবেসে ফেলেছো? হঠাৎ প্রশ্নে পেং অবাক হয়ে গেলে কায়া বুঝে যায় যে সত্যি সত্যি জিমকে ভালোবাসতে শুরু করেছে পেং। এই ভালোবাসার কথাটা শুনেই জিম তখন অবাক হয়ে তাকায় পেংয়ের দিকে। এরপরে কায়া ফোনটা রেখে দেয়।
পেং জিজ্ঞাসা করে যে কায়া কি বলছিল এতক্ষণ। পেং বলে কায়া চায় তুমি এই চাকরিটা পাও। এখন ওদের কথা শুনে এটা বোঝা যাচ্ছে না যে পেং আসলেই কায়া যা যা বলেছে সেগুলোর মানেটা বুঝতে পেরেছে নাকি এখনো পারেনি। টিম বলে আমি এইটুকু শুনছিলাম যে কায়া বলছিল তুমি নাকি আমাকে ভালোবাসো, তুমি কি সত্যি সত্যি আমাকে ভালোবাসো? পেং তখন জিমের দিকে তাকায় আর হঠাৎ করে এই প্রশ্নে ও কি বলবে কিছু বুঝতে পারে না। পেং বলে কালকে তোমার ইন্টারভিউ আছে, সেটার জন্য তৈরি হও। এরপর পেং জিমকে সেই রিজিউমটা দিয়ে দেয় আর সাথে সাথে ওই আংটিটাও। জিমের মনটা অনেক খারাপ হয়ে যায়, কারণ জিম যে প্রশ্নটা করলো পেং সেটার কোনো উত্তরই দিল না। পরের দিন সকালে সেই কোচিং সেন্টারে ফুয়েকের সঙ্গে আবারও দেখা হয়ে যায় পেংয়ের। ক্লাস শেষ হয়ে গেলে ওরা দুজনে কথা বলতে বসে। পেং বলে সেদিন ও তোমার কানে কানে বলেছিল আমি প্রেগনেন্ট, সেটা মিথ্যে ছিল। ফুয়েক বলে না না, সেদিন ও ওটা বলেনি। ও সেদিন আমার কানে কানে বলেছিল আমি যেন তোমাকে একা ছেড়ে দিই, কারণ তুমি শুধুমাত্র ওর। এরকম কথাটা শুনে পেং কি বলবে কিছু বুঝতে পারছিল না। আর এরপরে পেং বসে বসে অনেক কান্না করতে থাকে, কারণ ওরা দুজনকেই ভালোবেসে ফেলেছে, কিন্তু কেউ কারো ভালোবাসার কথাটা একে অপরকে জানাতে পারেনি। আর সব থেকে দুঃখের ব্যাপার এটাই যে ওই ইন্টারভিউতে যদি এবার জিম পাশ করে যায় তাহলে ও এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাবে। কিন্তু তবুও জিমকে সাহায্য করার জন্য পেং তখন ওকে মেসেজ করে জানায় কোম্পানির ফাউন্ডার নেমটা অবশ্যই মনে রেখো, এটা কায়া তোমাকে বলতে বলেছিল। এই মেসেজটা করার পরে আরও বেশি করে কষ্ট পেতে থাকে পেং, কারণ এইটা উত্তরটা দিতে পারলেই ও ইন্টারভিউতে চান্স পেয়ে যাবে আর চলে যাবে অন্য দেশে। নিজের ভালোবাসাকে দূরে ঠেলে দিচ্ছে নিজেই, এর থেকে কষ্টের আর কী বা হতে পারে। এরপর সেই কোম্পানির ফাউন্ডারকে দেখা যায় আর ওখানেই চলে আসে জিম সেই ফাউন্ডারের নামটা একেবারে ভালো করে মুখস্থ করে নেয়। এরপরে পেং চলে আসে ইন্টারভিউ রুমে। সেখানে ইন্টারভিউয়াররা ওকে জিজ্ঞাসা করে ওর ব্যাপারে বলতে, তখন ভাঙা ইংরেজিতে মোটামুটি জিম নিজের ব্যাপারে বলে আর তারপরে প্রশ্ন করে যে এই কোম্পানির ফাউন্ডারের নামটা কি। সেই মুহূর্তেই জিমের মনে পড়তে থাকে পেংয়ের সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলোর কথা আর ও ভাবতে থাকে পেংয়ের কথা। এরপর জিম সেই ইন্টারভিউ রুম থেকে বেরিয়ে যায়, তবে এটা বোঝা যায় না এখনও যে ও ফাউন্ডারের নামটা বলেছিল কিনা। অন্যদিকে পেংকে দেখা যায় ও ব্যাগ থেকে সমস্ত জিনিসপত্রগুলো বার করে ওই ব্যাগটা ওই রিসেপশনিস্টকে দিয়ে দেয়, কারণ কায়া দেওয়া ব্যাগটা ও আর ব্যবহার করতে চাইছে না। এরপরে পেং সেই কফি শপটাতে চলে আসে যেখানে প্রত্যেকদিন কোচিং সেন্টার থেকে বেরিয়ে এখানে ও জিমকে ইংরাজি শেখাতো। এই জায়গাটাতে এসে পেং জিমকে অনেক মিস করতে থাকে। সেখানের একজন এমপ্লয়ি বলে একটা ছেলে আপনার জন্য এটা রেখে গেছে। পেং দেখে ওটা সেই রেকর্ডারটা যেটা জিম ব্যবহার করতো আর ওটার ভেতরে একটা ভয়েস রেকর্ড আছে। পেং বলছে যে ইন্টারভিউর রেজাল্ট বেরিয়েছে কিন্তু আমি চাকরিটা পাইনি। তখনই দেখানো হয় যে আসলে ওই ফাউন্ডারের নামটা জানা সত্ত্বেও ও ইচ্ছে করে ফাউন্ডারের নামটা বলেনি, কারণ জিম জানতো ফাউন্ডারের নাম বলে ফেলে ও চাকরিটা পেয়ে যেত আর বিদেশে চলে যাওয়ার সুযোগ পেত। কিন্তু জিম বিদেশে চলে যেতে চায় না, কারণ এখানে তো পেং রয়েছে। জিম বলে আমি আসলে ইংরেজিটা এখনও ঠিকঠাক করে বলতেই শিখিনি, তাই ইন্টারভিউয়াররাও আমাকে সিলেক্ট করলো না। আমি পরে একটা জিনিস ভাবলাম যে কায়ার জন্য আমি এত কিছু করছি, কিন্তু কায়া সে তো আমাকে ভালোই বাসে না। কায়া যদি সত্যি আমাকে ভালোবাসতো তাহলে আমাকে ছেড়ে কি এইভাবে চলে যেতে পারতো? আর ও তো আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। ও তো আমাকে একটাবার সুযোগ দিতে পারতো যাতে আমি ইন্টারভিউটা পাস করে ওর সঙ্গে দেখা করতে যেতে পারি। তাই আমি ঠিক করেছি আমি আর ইংরাজি শিখবো না। পেং যখন ভয়েস রেকর্ডটা শুনছিল ঠিক সেই সময় কফি শপের দরজার ওখানে জিমকে দেখা যায়। জিম এসে সেই সময় পেংয়ের কান থেকে হেডফোনটা খুলে ফেলে আর পেংয়ের সামনে বসে ও পেংয়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। আর পেং যখন জিমকে নিজের সামনে দেখে ও তো একেবারে অবাক হয়ে যায় আর সাথে সাথে মন থেকে ভীষণ খুশি হয়ে যায়। জিম বলে আচ্ছা আমি যদি কায়াকে বলি যে আমি আর ওকে দেখতে চাই না তাহলে এটা আমি ইংরেজিতে কি করে বলবো? পেং বলে তোমার যদি এটুকুই জিজ্ঞাসা করার ছিল আমাকে তাহলে তো তুমি আমাকে ফোন করতে পারতে। জিম বলে আমি একটা মেয়েকে ফোনে বলেই দিতে পারি ব্রেকআপের কথা, কিন্তু কোনো মেয়েকে নিজের ভালোবাসার কথা সেটা ফোনে বলতে পারবো না। কথাটা শুনে পেং অবাক হয়ে জিমের দিকে তাকায়। জিম বলে আমি তোমার সামনে এসে দাঁড়িয়ে এটা বলতে চেয়েছিলাম যে আমি তোমাকে ভালোবাসি, তুমিও কি ঠিক একই ভাবো যেমনটা আমি তোমার ব্যাপারে ভাবি? পেং তখন খালি হাসতে থাকে লজ্জা পেয়ে, আর কোনো উত্তরই দিতে পারছিল না লজ্জার জন্য। আর প্রচণ্ড ইমোশনাল হয়ে আনন্দে পেং কান্না করতে থাকে। পেং তখন ওই হেডফোনটা ইশারা করে বলে আবারও পড়তে। তারপর ওই হেডফোনটা ওরা দুজনে একসঙ্গে আবারও কানে পড়ে নেয়। সেই ভয়েস রেকর্ডারের শেষের দিকে জিম কিন্তু ইংরেজিতে কথা বলছিল একদম ফরফর করে, আর ওই রেকর্ডটা যখন শুনছিল তখন এবার জিম সেটার থাই ভাষাতে ট্রান্সলেট করে বলছিল
পেংকে। আর সেখানে পেং এটাই বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, জীবনে যাই হয়ে যাক না কেন আমি ভালোবাসার জন্য সমস্ত কিছু করতেও পারি। তুমিও যদি আমাকে ঠিক ততটাই ভালোবাসো তাহলে আজকেই তুমি তোমার মনের কথাটা আমাকে বলে দাও। পেং তখন অবাক হয়ে জিমের দিকে তাকিয়ে থাকে আর চোখের ভাষা দিয়েই বুঝিয়ে দেয় যে ও জিমকে ঠিক ততটাই ভালোবাসে। জিম তখন ইশারা করে পেংকে নিজের কাছে ডাকে আর কানে কানে বলে তুমি অন্য কারোর হতে পারবে না, কারণ তুমি শুধুমাত্র আমার। আর এটা শুনে পেং তখন ভীষণ হাসে আনন্দে। আর এখানেই শেষ হয়ে যায় আজকের গল্পটা।